আপনার নাম কি? অনুপ রক্ষিত। অনুপ, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। Thank you, sir, for allowing me to introduce myself. My name is Anup Rokshit. I am from Bakura and I have completed my graduation in Electrical Engineering Department in the year of 2017 from Konad Institute of Engineering and Management. Then I have worked as a part-time faculty member in Konad Institute of Engineering and Management, and then I have decided to start my government exam preparation, and I then I carry on my ambition, and so that's all about me. ওকে। আচ্ছা, আপনি কনাদ ইনস্টিটিউট থেকে পাশ করেছেন, তারপরে কনাদ ইনস্টিটিউটেই চাকরি করছেন, তাই তো? হ্যাঁ স্যার, অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার। আপনি কি বিষয়ে পড়ান? আমি স্যার ওখানে ডিপ্লোমা সেকশন ছিল, সো ডিপ্লোমা সেকশনের ল্যাব টেকনিশিয়ান হিসেবে ছিলাম। আচ্ছা। সিআরও মেশিন নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ স্যার। আমাকে একটু সিআরও মেশিনে কিভাবে কাজ করে আমাকে একটু বলুন। স্যার, সিআরও মেশিনটা মেনলি স্যার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টের ডিপার্টমেন্টের। স্যার সিআরওর ফুল ফর্ম যেটা আছে সেটা হচ্ছে স্যার ক্যাথোড রে অক্সিলেটর। তো স্যার ওটা নিয়ে আমাকে মানে ওটা নিয়ে কাজ করতে হয়নি, যার ফলে ওটা নিয়ে স্যার মানে খুব একটা বেশি জানা নেই। আচ্ছা, আপনি আমাকে পি কন্ডাক্টর সম্বন্ধে একটু বলুন। না স্যার, এটা ঠিক আইডিয়া নেই আমার। আইডিয়া নেই, আচ্ছা। আপনি কনাদ ইনস্টিটিউটে তো পড়াচ্ছেন, কনাদ কে ছিলেন? ঋষি কোনাদ বা মহর্ষি কোনাদ, উনি স্যার একজন ভারতবর্ষের বিখ্যাত ফিলোজোফার এবং অন্যদিকে একজন সায়েন্টিস্টও ছিলেন। তো উনি স্যার আমাদের ডাল্টনের যে পরমাণুবাদ আছে তার আগেই উনি এই পরমাণুবাদ সম্বন্ধে একটা ধারণা দিয়েছিলেন, যেটা কিনা 2500 বছর আগে খ্রিস্টপূর্বাব্দে 2500 খ্রিস্টপূর্বাব্দ আগেই তিনি তার অণু পরমাণু সম্বন্ধে একটা ধারণা দিয়েছিলেন। আর উনার আরেক নাম ছিল স্যার কাশ্যপ বলেও ওনাকে জানা যায়, এবং উনি স্যার বৈশাখী স্কুল বলে একটা স্কুল ফিলোসফি বলে একটা ফিলোসফির প্রবর্তন করেছিলেন। আচ্ছা, আর স্যার ওনার সম্বন্ধে তো আমার মানে এইটুকুই জানা ছিল। আচ্ছা, উনার নামের সঙ্গে আপনার কলেজকে কেন মেলানো হলো? মানে কলেজ থেকে কেন নাম দেওয়া হলো উনার নামে? প্রথমত স্যার, আমি যে কলেজ থেকে পাস আউট হয়েছি বা যে কলেজে আমি মানে কাজের সূত্রে যুক্ত ছিলাম, তো সেই কলেজের যিনি মালিক ছিলেন তিনার দুটো কলেজ ছিল, মানে দুটো কলেজের উনি হেড ছিলেন, ম্যানেজমেন্ট। তো স্যার একটা কলেজের নাম উনি লিখেছেন আর্যভট্ট এবং অপরটির নাম লিখেছেন কোনাদ। তো যেহেতু আর্যভট্ট এবং ঋষি কোনাদ দুজনেই যেহেতু ভারতবর্ষের অন্যতম, আর্যভট্ট একদিকে যেমন মহান সায়েন্টিস্ট ছিলেন এবং ঋষি কোনাদও অন্যদিকে সায়েন্টিস্ট এবং অন্যদিকে আর্যভট্ট কি ফিলোসোফার ছিলেন। আবিষ্কার করেছিলেন? আর্যভট্ট স্যার প্রথমত স্যার শূন্য শূন্য ধারণ দিয়েছিলেন, মানে সংখ্যা তত্ত্বে যে শূন্যের ধারণা প্রথমে দিয়েছিলেন। দ্বিতীয় স্যার আর্যভট্ট স্যার আরো অনেক কিছুই আবিষ্কার আছে। তো তার মধ্যে স্যার শূন্যের ধারণা, দ্বিতীয়ত দশমিকের আবিষ্কার করেছিলেন স্যার। হুম, আচ্ছা। এবং আচ্ছা, স্যার আপনি আর্যভট্ট স্যার, হুম, সরি স্যার ফর হুম, ইন্টারাপ্টিং। বলুন বলুন বলুন, আপনি হ্যাঁ, যেটা বলতে চাইছেন। আর্যভট্ট স্যার গুপ্ত যুগে, মানে আমাদের যে হিস্ট্রিতে গুপ্ত যুগের ধারণা পাই আমরা, সেখানে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আর্যভট্ট সেখানে নবরত্নের মধ্যে একজন ছিলেন। আচ্ছা, আপনার নাম তো অনুপ রক্ষিত, তাই হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, অনুপ কথার অর্থ কি? সরি স্যার, আমি চেষ্টা করতে পারি কি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। খুব একটা স্যার, অনু মানে স্যার মানে ক্ষুদ্র এরকম একটা ইয়ে আছে। হলো, কিন্তু একেবারে ঠিক হলো না, আরেকটু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার সরি। নাম তো অনুপ অনুপ রক্ষিত। একজন হ্যাঁ বিখ্যাত বাঙালি ফুটবলার ছিলেন, হ্যাঁ যার হ্যাঁ। কিন্তু রক্ষিত টাইটেল ছিল, কি নাম বলুন তো? যিনি ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলেছেন এবং ভারতবর্ষের প্রচুর দলের হয়ে উনি খেলেছেন।
ইস্ট বেঙ্গলের হয়ে সব থেকে বেশি দিন খেলেছিলেন। রক্ষিত সারনেম ছিল, কি নাম বলুন তো? না স্যার, এটা মানে আমার এই মুহূর্তে ঠিক মাথায় আসছে না। ঠিক আছে, দেখে নেবেন। উত্তরটা হবে হচ্ছে তুষার রক্ষিত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওনার ব্যাপারে একটু পড়ে নেবেন। আচ্ছা, আপনি কোঅপারেটিভের এই চাকরিটা কেন করতে চান? স্যার কোঅপারেটিভের স্যার আমি মানে আমার হবির মধ্যে স্যার নিজেকে একটু অ্যাক্টিভ রাখা বা ফিট জিমিং এগুলো আমার হবির মধ্যে পড়ে। হবির মধ্যে তো স্যার কোঅপারেটিভ একটা ব্যাংকিং একটা সার্ভিস, সেখানে স্যার একটা কর্পোরেট একটা ব্যাপার থাকে যার মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখা যায়। এবং পূর্বে মানে আগে যেখানে আমি কলেজে যে ফ্যাকাল্টি মেম্বার ছিলাম সেখানে মানে একটু জব লাইফটা একদম স্যার একঘেয়েমি টাইপের ছিল। আর স্যার সেখানে আমি মানে ফিউচার ইনক্রিমেন্টও সেরকম ছিল না, যার ফলে কিন্তু স্যার কোঅপারেটিভের যে ব্যাংকের চাকরি সেটা স্যার একদিকে স্যার কর্পোরেট স্টাইল, দ্বিতীয়ত স্যার এখানে একটা বেশ রেপুটেটেড চাকরি, দ্বিতীয়ত এখানে স্যার মানে আমার যে জীবন ধারণের জন্য যে স্যালারি স্কেল বা এই সব আদার্স ফ্যাসিলিটি খুবই ভালো আছে, সেই জন্য স্যার কোঅপারেটিভ। আর তৃতীয়ত স্যার আমি স্যার একটু গ্রামে বসবাস করি, যার ফলে স্যার আমি মানে মাটির সাথে জুড়ে থাকতে একটু ভালোবাসি। এবং কোঅপারেটিভের যে মেন উদ্দেশ্য সেটাই হলো গ্রাম্য রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল এরিয়ার মানুষের সাথে জুড়ে থেকে পরে কাজ করা। সেক্ষেত্রে স্যার আমি মনে করি আমি এই জবের জন্য উপযুক্ত একজন প্রার্থী। মানে গ্রামে যারাই থাকবে তারাই উপযুক্ত হবে। আর দ্বিতীয় নম্বর আপনি কথা বললেন যে আপনি কি বলে এখানে কোঅপারেটিভ স্টাইল আছে, তাহলে কোঅপারেটিভের অ্যাটিটিউড বা কোঅপারেটিভ স্টাইল যদি থাকে তাহলে তো আপনি আইবিপিএস এর মাধ্যমে অন্যান্য ব্যাংকে চাকরি করতে পারেন, তাহলে কোঅপারেটিভ কেন? কারণ আইবিপিএস হ্যাঁ এ তো অন্যান্য ব্যাংক রয়েছে। দ্বিতীয় নম্বর কথা আপনি বললেন যে ব্যাংকের চাকরি থেকে আপনার কলেজের চাকরিটা আপনার মোনোটোনাস লাগে, কিন্তু ব্যাপারটা তো সম্পূর্ণ উল্টো। কলেজে তো আরো অনেক বেশি ছাত্রছাত্রীর সাথে দেখা হয়, কথা হয়, তাদেরকে শিক্ষাদান করতে পারছেন, নানান রকম ফেজের জিনিসপত্রের সঙ্গে যেতে পারছেন, তাদের ক্যাম্পাসিং হয়, তাদের কাজ হয়, তারা কাউন্সিলিং হয়ে নতুন অ্যাডমিশন নেয়, তাদেরকে শেখাতে পারছেন। সেখানে মনোটোনাস লাগার জায়গাটা কোথায়? বরঞ্চ ব্যাংকের কাজটাই একঘেয়েমি আসতে পারে, সেই রোজই একই জিনিস করছেন, লোন তুলছেন, পাসবই আপ টু ডেট করা, আপনার কি বলে টাকা জমা নেওয়া, এই তো কাজ। এখানে বরঞ্চ মনোটোনাস লাগতে পারে আপনার। আপনি তো পুরো সম্পূর্ণ উল্টো বললেন। অবশ্যই স্যার। প্রথমত স্যার আইবিপিএস এর মাধ্যমে যেতে পারতাম, কিন্তু স্যার আমি মানে যখন আইবিপিএস এর ফুল ফর্ম কি? আইবিপিএস স্যার ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পি ফর পার্সোনাল সিলেকশন, ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশন। আপনি শিওর আপনি যেটা বলছেন? স্যার আমার এটাই মনে হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, বলুন, তারপরে বলুন। স্যার অবশ্যই আইবিপিএস এর মধ্যে যেতে পারতাম, কিন্তু স্যার আমি মানে যখন গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন শুরু করি 2018 থেকে, তো সেখান থেকে আমার কয়েকটা বিষয় ছিল যেগুলোর প্রতি মানে আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়, যেগুলো যেমন পিএসসির যে সিলেবাস ফলো করে সেই এটা তো সিলেবাসটা আমার। পিএসসি নিচ্ছে না, এই হ্যাঁ পরীক্ষাটা কি অবশ্যই। পিএসসি নিচ্ছে? না সরি, এটা স্যার ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ কমিশনের মাধ্যমে এটা অর্গানাইজ হয়েছে। কিন্তু এটার যে সিলেবাসটা যেটা ফলো করেছে সেটা মানে আমার ভালো লাগা সিলেবাসের মধ্যে অবশ্যই একটা ইয়ে আছে, সেই জন্য স্যার এটা আমার পরবর্তীকালে এটা আমার খুবই একটা ইম্পর্টেন্স দিই এক্সাম থেকে। আচ্ছা, আপনি কত টাকা মাইনে পাবেন এই চাকরিটা এখানে করলে? স্যার ডিপেন্ড করবে স্যার আমি কোন ব্যাংকে পোস্টিং পাবো হুম। বা কোন অর্গানাইজেশনে পোস্টিং পাবো টোটাল আপনার স্যার। প্রথম দিকে কোন ব্যাংক রেখেছেন? স্যার প্রথমে আমি দেখেছি বর্ধমান ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক। আচ্ছা, ধরুন সেই ব্যাংকেই চাকরি পেলেন, আর আপনার পোস্ট আপনি কোনটা প্রেফারেন্স দিয়েছেন প্রথমে? স্যার বর্ধমান ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকে স্যার আমি দিয়েছি স্যার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। হুম, তাহলে সেইটার কত মাইনে হবে? স্যার এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু স্যার 25,000 প্লাস আছে। তো দেখুন, স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে এইভাবে বলাটা কোনো মানে বলা হলো না যে আমি 25,000 টাকা পাবো। আপনাকে এক্সাক্ট ফিগারটা বলতে হবে, নাহলে কোন কোন খাতে কি কত টাকা পাবেন সেটা জেনে রাখা উচিত। ঠিক আছে। সরি স্যার, মানে স্যালারি আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম মানে নোটিফিকেশন মানে 01/01/2020 এই নোটিফিকেশন ছিল এটা। তো এটার ফর্ম ফিল আপের সময় আমি যে ওখানে যেখানে আমি সিকোয়েন্স ওয়াইজ সাজিয়েছিলাম, সেখানে প্রথমে যেখানে বর্ধমান কোঅপারেটিভ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দিয়েছিলাম, তো স্যার একদম রাইট কলমে একটা স্যালারির একটা
ওভারভিউ দেওয়া ছিল বেসিক পে বা এরকম, কিন্তু স্যার আমার স্যালারি স্ট্রাকচার সম্বন্ধে স্যার অতটাও স্যার আইডিয়া নেই। তো স্যার সেখানে আপনার মানে ইয়েগুলো ওটাই হিসেব করে আমি মানে বললাম আপনাকে যে টোয়েন্টি ফাইভ আচ্ছা, থাউজেন্ড আপনার প্লাস। হবি কি? আমার হবি স্যার জিমিং একটা অবশ্যই, এবং দ্বিতীয়ত স্যার বাইক রাইডিং ভালো করতে ভালো লাগে। আচ্ছা, বাইক নিয়ে কোথায় কোথায় গেছেন? বাইক নিয়ে স্যার খুব একটা যে দূরে এখনো পর্যন্ত যাওয়া হয়নি, তবে স্যার আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যে সব ভালো ভালো দর্শনীয় স্থান আছে, যেমন স্যার আপনার মুকুটমণিপুর ড্যাম আছে একটা। সবার প্রথমেই বলি যেটা আমার বাঁকুড়ার সবার কাছে, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার মধ্যে শুশুনিয়া পাহাড় আছে। তো হুম। সেখানে অনেকবার গেছি। এবং বিহারীনাথ পাহাড় আছে স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখার মতো, সেখানে স্যার মাঝে মধ্যে আমি যাই অবসর টাইম পেলে। তাহলে আপনার বাড়ি গেলে আমাদেরকে এইগুলো ঘুরিয়ে দেখাবেন, তাই তো? অবশ্যই স্যার। আচ্ছা। আচ্ছা, আপনার এছাড়া আর কি করতে ভালো লাগে, মানে কোনো খাবার খেতে বা কোনো আহ যে কি বলে সিনেমা দেখতে বা বই পড়তে, এই ধরনের কোনো শখ আছে আপনার? খাবার খেতে বলতে স্যার, আমি যেহেতু নিজেকে একটু মানে ওয়ার্কআউট বা ফিট রাখতে পছন্দ করি, সেহেতু স্যার প্রথমে স্যার খাদ্যরসিক ছিলাম, পরবর্তীকালে নিজেকে একটু মেনটেন করে নিয়েছিলাম। তো স্যার বই পড়তে অবশ্যই ভালো লাগে স্যার। আচ্ছা, কার আমার লেখা পড়েছেন, কার লেখা পড়েছেন? স্যার বিশেষত স্যার আমার সায়েন্সের বই পড়তে ভালো লাগে, সায়েন্স বা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এইসব টাইপের বই। সায়েন্স ফিকশন? হ্যাঁ, সায়েন্স থেকে একটু মানে আচ্ছা। সায়েন্সের প্রতি ইন্টারেস্ট একটু বেশি। আচ্ছা, কি বই পড়েছেন সায়েন্সের? সায়েন্স এই মুহূর্তে কম্পিটিটিভ এক্সামের জন্য স্যার লুসিয়েন্টের জেনারেল সায়েন্স বলে একটা বই ফলো করি, এবং তাছাড়া স্যার এনসিইআরটির বইগুলো আমি ফলো করি। ওকে। আচ্ছা, আপনি স্টিভ হকিন্সের নাম শুনেছেন? বা শুনেছি স্টিফেন কিন্তু। হকিং, স্টিফেন হকিং। স্টিফেন হকিংস, হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, উনি কেন বিখ্যাত ছিলেন? সেটা পড়েছি কিন্তু স্যার এই মুহূর্তে আমার মাথায় আসছে না স্টিফেন। আচ্ছা, একটা বইয়ের নাম সরি বলছি, এ স্যার, ব্রিফ সরি। হিস্ট্রি অফ টাইম। হ্যাঁ এ সরি ব্রিফ স্যার। হিস্ট্রি অফ টাইম, এই বইটা কার লেখা? একদম একদম স্টিফেন হকিংস। হুম। স্যার ঠিক টাইম কথা। মেশিন রিলেটেড কিছু উনি ইয়ে করেছিলেন। হুম। ঠিক কথা। আচ্ছা, আপনি পড়লেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, চাকরি হ্যাঁ স্যার। করতে চাইছেন কোঅপারেটিভে, কেন? হ্যাঁ স্যার। স্যার ইঞ্জিনিয়ারিং যখন আমি পড়াশোনা চালিয়ে যাই বা ইঞ্জিনিয়ারিং কোর্স যখন করি, তখন স্যার মনের মধ্যে একটা গভর্নমেন্ট জব করার একটা ইচ্ছে ছিলই। তো পরবর্তীকালে যখন স্যার কমপ্লিট করার পরেই কলেজ থেকে আমাদের নিজেদের মানে নিজেদের বলতে স্যার আমি যেখানে স্টাডি করেছি সেখানে একটা অপরচুনিটি পাই ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করার। তো স্যার করেওছিলাম, কিন্তু স্যার ওটা মনঃপুত হয়নি। কারণ স্যার হয়নি বলতে স্যার জব সিকিউরিটিও অতটা ছিল না, যেহেতু আচ্ছা, স্যার আপনি বেসরকারি এমটেক ইউনিভার্সিটি। করলেন না কেন? আপনি এমটেক করলেন না কেন? এমটেক স্যার, এমটেক করিনি কারণ স্যার এমটেক গেট এক্সাম দিয়েছিলাম, কিন্তু হুম। স্যার কোয়ালিফাই হয়নি। আর স্যার তারপরে অনেকে তো ডিসিশন এরকমও হয় যে গেট প্রথমবারে না হলে দুবার তিনবার দেয়, এবং যেহেতু আপনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করে গেছেন, আপনি হ্যাঁ ওটা দিয়ে যদি এমটেক করে ফেলতে পারতেন, তাহলে আপনি অ্যাজ এ সিনিয়র প্রফেসর হিসেবেও জয়েন করতে পারতেন কলেজে। তো সেটার দিকে না গিয়ে হঠাৎ কম্পিটিটিভ এর লাইনে, পিএসসি বা কোঅপারেটিভ ব্যাংক এইসব দিকে চলে গেলেন কেন? স্যার, এখনো আমি ইচ্ছে করলে স্যার লেকচারার লাইনে যেতেই পারি। হুম। পিএসসি এর মাধ্যমেই যেটা আপনার যেটা পরীক্ষা এক্সাম হয় লেকচারারের জন্য। হুম। তো ওটার জন্য মানে স্যার এমটেকটা সেখানে ম্যান্ডেটরি নয়। তো স্যার মানে এটার তো সিট সংখ্যা প্রচুর কম, এবং সেটা কম্পিটিশন প্রচুর হাই, এবং খুব কমই পরীক্ষাটা হয়, মানে হয়তো 2 বছর অন্তর অন্তর একবার করে হচ্ছে। তো সেটার থেকে তো আপনার, আপনি যেরকম প্রাইভেট কলেজে রয়েছেন এমটেক করলে, এবং যেহেতু ওখানে আপনার একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তো সেখানে অবশ্যই। আপনি ওটাতে আপনি অনেকটাই গ্রো করতে পারতেন। তো সেই দিকটায় না গিয়ে একটা সুন্দর কেরিয়ার যে দিকটায় ছিল, যেটা চেষ্টা হ্যাঁ করলে স্যার। আরো ভালো হতো, এবং সব থেকে বড় কথা, আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়েছেন সেই সাবজেক্টেরই আপনি টিচার হতে পারতেন। সেটাকে ছেড়ে দিয়ে এতদিন, মানে এখন আপনি যদি কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করতে যান, তাহলে হ্যাঁ হিউম্যান রিসোর্সের সাথে আপনি কোনো জাস্টিফিকেশন করলেন না, যেটা নিয়ে পড়লেন সেটা না করে আপনি অন্য চাকরি করতে চলে যাচ্ছেন। তো সেই জায়গাটায় আপনার কি মনে হয় যে এটা কি আপনি ঠিক করছেন?
স্যার বুঝতে পারছি স্যার, অবশ্যই আরেকটা ডাইরেকশন ছিল, কিন্তু স্যার আমি আমার মন থেকে স্যার এটাই আমার মনে হলো সঠিক একটা দিক। প্রথমত স্যার, বললাম স্যার গভর্নমেন্ট বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিলাম, স্যার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আমি যুক্ত ছিলাম। তো সেখানে স্যার প্রথমত স্যালারি স্ট্রাকচারও অতটা ভালো ছিল না। আর দ্বিতীয়ত স্যার, আর প্রথমত স্যার আমি ওখানে জব করার সাথে সাথেই ডিসিশন নিয়ে নিই যে আমাকে গভর্নমেন্ট এক্সাম, একটা গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট সার্ভেন্ট হতে হবে। যার জন্য স্যার আমি ওটার সাথেই আমি স্টাডিটা নিজে কন্টিনিউ করি। আর স্যার ওখানে যেটা আপনি স্যালারি, বলছেন এট দ্য এন্ড অফ দ্য ডে স্যালারি ম্যাটার্স, তাই তো? স্যার স্যালারিটা অবশ্যই, তার সাথে স্যার আরো অনেক কিছু বিষয় আছে। এবং যেমন সেই স্যার, স্যালারিটা কত পাবেন সেটাই আপনি জানেন না। স্যার শুধুমাত্র স্যালারি বলবো না স্যার, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা জব সিকিউরিটি বলে ব্যাপার আছে স্যার। আর স্যার আমি পার্সোনালি যেটা আপনাকে বলতে চাইছি স্যার, আমাদের যেটা আমাদের পার্সোনালি বলাটা অতটা ঠিক হবে না, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে স্যার পরবর্তীকালে স্টুডেন্টদের সংখ্যা খুবই কমে যাওয়ার ফলে আমাদের উপরে একটা বার্ডেন আসছিল, যারা ওখানে এজ এ বিভিন্ন বিষয়ে যুক্ত ছিল কাজে। তো তাদের উপর স্যার একটা বার্ডেন, এক্সট্রা প্রেসার বা অন্যান্য কাজ ওরা করাতে চাইতো, যেটা স্যার আমার পড়াশোনার ক্ষেত্রেও গভর্নমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছিল। যার ফলে স্যার আমি ওটা ছেড়ে দিতে বাধ্য হই। তো স্যার বর্তমানে স্যার আমি আমার লোকাল এরিয়াতে একটা ছোটখাটো ছোট মতো একটা কোচিং ইনস্টিটিউট চালু করি, যেটার থেকে আমি আমার প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় যে জিনিস, যেমন ফর্ম ফিল আপ বা বই বা অনলাইন কিছু তার মানে মেটেরিয়াল। আপনি কলেজটা ছেড়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার, পরের আমি স্যার 2018 এর মার্চ মাসে ছেড়ে দিই। আচ্ছা, আপনি এখন কি পড়াচ্ছেন স্টুডেন্টদের? এখন স্যার আমি ওদেরকে কম্পিটিটিভ এর জন্যই প্রিপারেশন দিই, যেমন ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য। আপনি তো নিজেই কম্পিটিটিভে পাননি, আপনি নিজেই তো পড়েছেন ইঞ্জিনিয়ারিং, তাহলে আপনি ওদেরকে কি শেখান? স্যার ওরা, আমার ইনস্টিটিউট থেকে স্যার আগের বারে যে ডাব্লিউবিপি 2019 থেকে স্যার দু একজন বেরিয়েছে স্যার, আমাদের দু একজন এখান থেকে কোয়ালিফাই হয়েছে স্যার, তারা এখন কর্মরত। সেটা বড় ব্যাপার নয় স্যার, আমার একটা স্যার 2008 থেকে আমি কম্পিটিটিভ শুরু করলো স্যার, একটা মানে এই সব সাবজেক্ট, যে সব সাবজেক্ট গুলো আমার ভালো লাগে সেগুলোই, যে সব এক্সামে যে সিলেবাস একই হয় সেগুলোর প্রতি আমার একটা ভালোবাসা স্যার তৈরি হয়ে গেছে, যার ফলে স্যার আমার সত্যমেব জয়তে এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে স্যার মুন্ডকা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা। আপনি বলুন আমাকে যে ভারতবর্ষে এখন কটা ইউটি রয়েছে? 8টাই। রিসেন্টলি যে যে রাজ্যগুলোর রাজ্যপাল চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আমাকে তার মধ্যে কয়েকটার নাম একটু বলুন। রিসেন্টলি স্যার, সরি স্যার, এটা আমার দেখা হয়নি। তাহলে আপনি কি কম্পিটিটিভ পড়াচ্ছেন? আপনার থেকে তো এটা এক্সপেক্ট করেছিলাম। সরি স্যার, এটা এই মুহূর্তে মানে দেখা হয়নি আমার একদম। ওকে। আপনি এই যে কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, এই যে কলেজের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে দিন দিন প্রাইভেট কলেজে, এটার কারণ হ্যাঁ, কি আপনার কি মনে হয়? কারণ আপনি তিনটে ফেজেই দেখেছেন, আপনি কলেজে নিজে পড়েছেন, পরে হ্যাঁ, ফ্যাকাল্টি হয়েছেন এবং হ্যাঁ, কলেজটা পরে ছেড়েছেন। এই হ্যাঁ, তিনটে ফেজে আপনার কি মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সংখ্যাটা কমছে, এই রূপরেখাটা এই নেগেটিভ দিকে যাচ্ছে কেন, কি মনে হ্যাঁ হয়? স্যার, প্রথমত এটা বলতে চাই স্যার, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা অনেক বেড়ে গেছে। এআইসিটি থেকে অ্যাপ্রুভড হওয়া ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, 100 ছাড়িয়ে গেছে এই মুহূর্তে। আর দ্বিতীয়ত স্যার, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একটা ব্যয়বহুল, ইঞ্জিনিয়ারিং স্টাডিটা খুবই একটু ব্যয়বহুল, যার ফলে সেটা অনেকের ক্ষেত্রে, অনেক পরিবারের ক্ষেত্রে সেটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। ব্যয়বহুল আগেও ছিল, এখনো আছে, মানে যেভাবে ইকোনমি বেড়েছে সেই হিসেবে পড়ার খরচ বেড়েছে, কিন্তু ব্যয়বহুল হ্যাঁ, আগেও ছিল, এমন নয় যে এটা খুব একটা। এবং তখনও এডুকেশনাল লোন নিয়ে লোকে পড়তো, পড়ার চাহিদাটা ছিল কারণ তখন চাকরি হতো। এখন প্রবলেমটা কি সেটা বলুন। হ্যাঁ স্যার। আর তৃতীয়ত স্যার, সত্যি বলতে স্যার, পশ্চিমবঙ্গে সেরকম ইন্ডাস্ট্রিতে জব করার মতো সেরকম অপরচুনিটি একটু তুলনামূলক কমই হচ্ছে, হুম। যার ফলে এখানকার স্টুডেন্টরা, যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারা বাইরে বেঙ্গালোর বা আচ্ছা, পুনে। সরকার এই নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না যে কেন শিল্প আসছে না বা কিছু?
সরকার স্যার গুরুত্ব দিচ্ছে, কিন্তু স্যার তুলনামূলকভাবে অনেকটাই কম দিচ্ছে। মানে যে হারে স্টুডেন্ট পাস আউট হয় তার তুলনায় অনেক স্টুডেন্টই মানে জব সিকিউরিটি নেই বললেই চলে। মানে আচ্ছা, স্যার, আপনি বলছেন সরকার তাহলে কিছু সচেষ্ট হয়েছে, তাহলে আমাকে বলুন তো 5টা ইন্ডাস্ট্রি এসছে মানে পশ্চিমবঙ্গে এই ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য 5টা ইন্ডাস্ট্রি এসছে, আপনি নাম বলুন। স্যার এটা তো স্যার পশ্চিমবাংলার একটা খুবই একটা নেগেটিভ পয়েন্ট, যে এখানে স্যার ভারী শিল্প বা ইন্ডাস্ট্রির হার খুবই কম। স্যার আমাদের লোকাল এরিয়াতে এখানে যেমন স্পঞ্জ আয়রন শিল্পটা খুবই পপুলার, তো স্যার সেখানেই আমি দেখেছি স্যার অনেকেই যুক্ত হয়েছে। স্যার দ্বিতীয়ত আমাদের যে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ভারী শিল্পের মধ্যে, তো সেখানেও স্যার অপরচুনিটি থাকে স্যার। এখন মানে বর্তমানে সেটা স্যার গেট কোয়ালিফাই করে দেওয়ার ফলে অনেকে গেট কোয়ালিফাই করতে সমর্থ হয় না, যার ফলে তারা সেখানে অপরচুনিটি পায় না। তৃতীয় স্যার, বাঁকুড়া ডিস্ট্রিক্টে বড়জোড়া বলে একটা এরিয়া আছে, যেখানে স্যার রিসেন্ট প্লাস্টিক হাব তৈরি হচ্ছে, তো সেখানে অপরচুনিটি স্টুডেন্টদের হবে আশা করি। ওকে, ঠিক আছে অনুপ, থ্যাংক ইউ সো মাচ। আপনার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ আপনাকে স্যার। একটা শর্ট রিভিউ দিয়ে দিই। অনুপ, আপনি ক্যান্ডিডেট ভালো। আপনার মানে আপনার কথা বলা, আপনার পোটেনশিয়াল বা আপনার জ্ঞান নিয়ে আমার খুব একটা কোনো সমস্যা নেই। আমার মনে হয়েছে আপনি ক্যান্ডিডেট ভালো। হ্যাঁ স্যার। আপনার কথা বলার মধ্যে একটা স্পষ্টতা রয়েছে। যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে আপনি খুব ট্র্যাপড হয়ে যাচ্ছেন। মানে কি হচ্ছে, কথা বলতে বলতে ধরুন আপনার আর আমার কনভারসেশনটা আপনি যখন শুনবেন, হুম। আপনার প্রত্যেকটা যে কোয়ালিটিস বা যে কথাগুলো আপনি বলছেন সেই কথাগুলোই আগামী সময় আপনি কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছেন। মানে ধরুন আপনি প্রথমে কলেজে পড়ানোটা নিয়ে বলছিলেন, পরে হ্যাঁ স্যার। দেখা গেল যে আপনি কলেজটা ছেড়ে দিয়েছেন 2018-য়, তারপরে হ্যাঁ। বললেন কম্পিটিটিভ পড়াচ্ছি, হ্যাঁ। কম্পিটিটিভ থেকে প্রশ্ন করলে তখন পারলেন না। এবং আপনার কাছে এই উত্তরটার কোনো জাস্টিফিকেশন সঠিকভাবে এলো না যে আপনি ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে কম্পিটিটিভ এসছেন কেন। ঠিক আছে, হুম। এটা এটা হুম। প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, আমার মনে হলো যেটা কথা বলার সঙ্গে আপনি প্রথম দিকে খুব কনফিডেন্ট ছিলেন। যখনই এই জিনিসগুলো আস্তে 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 ওপেন হতে শুরু হলো, আপনার হ্যাঁ স্যার। কনফিডেন্স লেভেলটাও কিছুটা ডাউন হতে শুরু করলো। ঠিক আছে, আচ্ছা। তো একটা কোয়ালিটি কনভারসেশনে একটা জায়গা ধরে রাখা সবসময় মানে উচিত। তো আমার মনে হয়েছে যে এই জায়গাগুলোকে আপনি একটু ঠিক করুন। কারণ কি হচ্ছে, যেহেতু এই জায়গাটায় আপনার জীবনে সাফল্য আসেনি বা এই হ্যাঁ। জায়গাটায় আপনি সফল হননি, তাই আপনার হুম। কথার মধ্যে সেই কনফিডেন্সটা ধরা পড়ছে না। কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে আসল পরীক্ষায় অবশ্যই মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হবে। কারণ ইন্টারভিউ বোর্ড আপনাকে নানা রকম নেগেটিভ কমেন্ট করে হুম। আপনার থেকে কিন্তু সেই পজিশনে আপনার কি অ্যাটিটিউড সেটা যাচাই করবে। আপনার আচ্ছা। সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই, এবং আমি না। স্টুডেন্টদেরকে প্রত্যেককেই খুব ভালোবাসি। হুম। আমি আপনাকে জাস্ট কিছু নেগেটিভ কমেন্ট করেছি আজকে কথা কনভারসেশনে। তার হুম। কারণ হচ্ছে আমি আপনাকে যাচাই করতে চাইছিলাম, আমি আপনাকে হ্যাঁ শুধরে দিতে অবশ্যই। চাইছিলাম, আমি আপনার হ্যাঁ। ভালো চাইছিলাম। তো আশা করি আপনি এটা নিয়ে কিছু খারাপ কথা ভাববেন না, এবং এই ধরনের সিচুয়েশন গুলোকেও হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আপনার জীবনে সাফল্য আসুক এই কামনা করি।